তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূত এফএমে পাঠাবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম, ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না। এটা 1990 সালের দিকের ঘটনা, যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাইনি। কিন্তু পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে, আমার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের 40 দিন পর মারা যান। তবে তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। বলে রাখা ভালো রাসেল ভাই, তার উপর জিনের আসর ছিল। বিয়ের আগের দিন তিনি 10টা মেয়ের মতো স্বাভাবিক ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন, এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি যে কোনো সময় বসে থাকতেন, যে স্বাভাবিক না। এবং এত বড় উঁচু গাছে এমনিতেই কারো ওঠাও সম্ভব না। এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন গোসল করতে যান তিনি, এবং তার রুমে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দেন। তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তোবা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন। এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না, এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দও আসছে না, তখন তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা, অর্থাৎ আমার বাবার প্রথম স্ত্রী, তিনি গামছা পেঁচিয়ে দুই দিকে দুই হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে গামছাটা খোলার চেষ্টা করলেন। আচ্ছা, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের গলায় একটা গামছা পেঁচিয়ে ধরে গামছার দুই দিকে দুই হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। এবং আমার চাচি সেটা খুলে ফেলেন, এবং খুলে ফেলার পর তার হাত সাথে মাটিতে পড়ে গেল, এবং সাথে সাথে ডাক্তার ডাকা হলো। যেহেতু শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তাই ডাক্তার বললেন যে উনি মারা গেছেন। তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পাড়ে ওনাকে কবর দেয়া হলো। উনি মারা যাবার 3 দিন পরে ওনার ভাই, অর্থাৎ আমার মামা, আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই, ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে, আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস খেতে দেয়। এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন, এবং ওই কবিরাজ জিন বশ করতে পারতেন, এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যার সমাধানও করতে পারতেন। সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য, এবং তার কথা মতো কবর খোঁড়া হলো। কিন্তু এই আশ্চর্যের বিষয়, কবরের ভেতরে বাঁশ, চাটাই, এক কথায় সবই ছিল, শুধু সেই লাশটি নেই, অর্থাৎ আমার মায়ের মরদেহটি নেই। এটা দেখার পর ওই কবিরাজ দাদাকে বললেন যে উনি মারা যায়, আচ্ছা উনি ঠিক মানে ওনাকে জিনরা উঠিয়ে নিয়ে গেছে, এবং যদি কিনা ওনার এবং ওনার কিছু প্রসেস বললেন, এবং সেই প্রসেসে বললেন যে যদি কেউ একজন ওনার জানাজার নামাজ যদি ঠিক মতন হতো, বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন, তাহলে হয়তো জিনরা এটা করতে পারতেন না, বা এরকম একটা ব্যাপার বলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন সময় দেখা করতে আসেন, এবং এভাবে দেখা দিয়ে যান, এবং সবাই তারা মনে করেন যে তিনি হয়তো মারা যান নাই। এরকম একটা ব্যাপার, খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং আমি চেয়েছিলাম, শিহাব লিখেছেন এই ঘটনাটি, শিহাব যদি সম্ভব হয় আমি কোনো একটা দিন শিহাব আপনাকে নেক্সট উইকে ওইটা হতে পারে হয়তো ফোন দিব, এবং ফোনে আপনি ব্যাপারটা আরো বিস্তারিত হয়ে বুঝিয়ে বলতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ঘটনাটি খুবই অন্যরকম, যে একজন মানুষ মারা যাবার পরেও তিনি বিভিন্ন জনের সাথে দেখা দিয়ে যান, এবং সবাই মনে করেন যে তিনি মনে হয় বেঁচেই আছেন। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাবো একটা ইমেইলে, এবং ইমেইলের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলে যাচ্ছি আমাদের কাছে পাঠাটা ইমেইলে, এবং আমি এই ইমেইলটা পড়ার পরে একটা ইমেইল করেছিলাম, একটা রিপ্লাই লিখেছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা
আরো একবার মেক শিওর করতে যেটা সত্যি। আমার কাছে মানে মানে কিছু জিনিস আছে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। সো আমি পড়ছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম কুমু। আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি, সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 8 জানুয়ারি 2004। আমার ফ্রেন্ড তখন অনেক ছোট। দিনটা ছিল আমার ফ্রেন্ড শুক্তারার জন্মদিন। সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। শুক্তারার মামাও সেদিন এসেছিলেন। মামা তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে, কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যায়। তাছাড়া তখন প্রচন্ড শীত, কাজেই শুক্তারা আম্মু তার মামাকে সেই রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন। মামা রাজি হয়ে যান। তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, চারিদিকে নিস্তব্ধতা। এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ। তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ, একটা মেয়ে কণ্ঠের হাসি। মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে। এবার মামা একটু ভয় পেয়ে যান। তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন। কাজেই তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করে দেন। লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যি অবিশ্বাস্য। তিনি দেখলেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সী মেয়ের ছবি টাঙানো, অথচ তিনি লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না। অবাক করা বিষয়, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বদলে গেছে। পড়ার টেবিলে রাখা বইগুলো এলোমেলো হয়ে আছে, খাতাটা খোলা, এবং তার উপর একটা কলম, যেন এক্ষুনি পড়তে পড়তে কেউ উঠে গেছে। ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না। এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো জ্বলছে। একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে। এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান, কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে। সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন, তার মধ্যে শুক্তারার বাবাও ছিলেন। তবে তাকে দেখতে বেশ অন্যরকম লাগছিল। সেখানে শুক্তারা আর ওর মা ছাড়া ওদের পরিবারের প্রত্যেকে ছিল, আর ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না। মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে এতগুলো পরিচিত মানুষ, অথচ তিনি কাউকে ডাকতে পারছেন না। হঠাৎ করে অচেনা মেয়েটি উঠে পড়ল এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখতেও পেল না। কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরল, মামার মনে হয়েছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে। তারপরই মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মামা আর নিতে পারলেন না। তার মনে হলো তার মাথাটা ঘুরছে। এরপর আর কিছু মনে নেই। সকালবেলা মামা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন, কিন্তু শুক্তারার বাবা মা এসে বললেন ভোরবেলা তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। শুক্তারার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও শুক্তারার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন। মামা ছবিটি চিনতে পারেন। এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন। শুক্তারার বাবা বলেন এটা তার ছোট বোনের ছবি, সেদিন থেকে প্রায় 6 বছর আগে সে মারা গেছে। মামা অবাক হয়ে যান। তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। তিনি জানতেন যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। কাজেই সে মেয়েটি সম্পর্কে তিনি
বিশেষ কিছুই জানতেন না। শুক্তারার বাবা আরও বলেন, তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল। সে অতীতের বিভিন্ন ঘটনা বলে দিতে পারত এবং যেটা সে কখনোই জানত না। আবার সে ভবিষ্যতে নানা ঘটনাও বলে দিত, যা পরবর্তীতে সত্যি হয়ে যেত। এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। উল্লেখ্য, মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল। শুক্তারার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন। আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায়। তার ছোট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না। তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করাতে চেয়েছিল, কিন্তু তাদের মা এতে কোনোভাবেই রাজি হননি। তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন। মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয়। তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। তাহলে আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটল? আর এত বছর আগের একটি ঘটনার সাথে এর সম্পর্ক কি? আর সেই মেয়েটি কে এসেছিল, কে ছিল? সে কিভাবে সবকিছু দেখতে পেত? তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোনো পৃথিবীতে? কিছু প্রশ্ন থেকেই যায়। কিসমত আরা কুমু লিখেছেন রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরো একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে ওনার নানি এবং নানার সাথে। আর এই ঘটনাটির সময়কাল 1978 সাল। যাই হোক, এই শফিকুল ভাইয়ের নানার নাম ছিল মোহাম্মদ হাশেম। নানা পেশায় একজন কৃষক ছিলেন। উনি মূলত পানের বড়ো করতেন। নানা এই পানের বরস থেকে পান ভেঙে দূরে হাটে নিয়ে বিক্রি করতেন। তো ওনাদের গ্রামের কাছেই একটি হাট বসতো। ওই হাটটাকে স্থানীয় ভাষায় কালীগঞ্জের হাট বলে। এই নানার গ্রাম থেকে হাটে যাওয়ার পথে দাতুগ্রাম নামে একটি গ্রাম পড়ে। আর ওই গ্রামে ছিল বেশ কিছু ভয়ঙ্কর জায়গা, যেমন কবরস্থান, ভয়ানক বাঁশঝাড়, তারপরে শ্মশান, এরকম কিছু জায়গা পড়তো। আর এটা ওই হাটে যাওয়ার পথেই পড়তো। আর এই জায়গাগুলোতে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটতো। তো নানা হাটে যেতেন মূলত বিকাল বেলা, কারণ ওই বিকাল দিকেই হাটটা জমতো। দেখা গেছে গ্রামের মানুষজন, ওনারা তো সারাদিন কৃষি কাজে ব্যস্ত থাকেন। এরপরে বিকালের আগে বেশিরভাগ মানুষই ফ্রি হয়ে তারপরে এই যে বাজার থাকে, বাজারে চায়ের দোকানগুলো থাকে, এইখানে গিয়ে আড্ডা চাপ দেন। দেখা গেছে রাত্র 8টা-9টা পর্যন্ত। আর দেখা যায় পানের যে বাজার বা পানের যে কাস্টমারগুলা, এগুলা সন্ধ্যার পরেই বেশি পাওয়া যায়। সেই কারণে নানা ধীরে সুস্থেই বিকাল দিকে রওনা দিতেন। সন্ধ্যার পরে নানা ওই পানের সমস্ত কাস্টমার ধরতেন। এখানে একটা কথা বলে রাখি, তখনকার সময় কিন্তু এরকম ভ্যান, রিক্সা বা আধুনিক যেই যানবাহন, এগুলা কিন্তু পাওয়া যেত না। মানুষ দূর দূরান্তের পথ হেঁটে হেঁটেই পাড়ি দিতেন। আর যদি নৌকার পথ হতো তাহলে ওই নৌকায় চড়ে যেতেন। আর দেখা গেছে অনেক দূর দূরান্তে যেতে হলে তখন ওই গরুর গাড়ি, মহিষের গাড়ি, এইগুলা ব্যবহার হতো। যাই হোক, যেদিন ঘটনাটি ঘটে ওই দিন নানার পান ভাঙা শেষ করে পান গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে যায়। তো নানা সন্ধ্যার দিকে ওই পান সমস্ত গুছিয়ে একটা পাত্রতে করে মাথায় করে গ্রামের মেঠু পথ ধরে হাঁটতে হাঁটতে সেই হাটের দিকে বা বাজারের দিকে রওনা দেন। তার হাতে ছিল ওই জামানার একটি টর্চ লাইট, আর ওই জামানায় ছাল আর ব্যাগ পাওয়া যেত বাজার করার জন্য, ওই রকমের একটি ব্যাগ। যাই হোক, নানা স্বাভাবিকভাবেই হাটে গিয়ে পৌঁছান। আর হাটে গিয়ে দেখেন ওই দিন পানের বাজার খুবই ভালো। ওই দিন নানা মোটামুটি ভালো দামও পান। এরপরে নানা সমস্ত পান বিক্রি শেষ হলে নানা যান ওই ঘরের বাজার করতে। নানা ঘরের বাজার টাজার সমস্ত কিছু শেষ করে ওই মাছের বাজার ওইখানে গিয়ে দেখেন যে ওইখানে টুকটাক মাছ নিয়ে বসে আছে। তো নানা কাছে গিয়ে দেখেন ওইখানে বড় এক জোড়া ইলিশ মাছ নিয়ে বসে আছে। নানার মাছ দুইটা খুব ভালো লাগে। আর ওই দিন যেহেতু পানের ভালো দাম পেয়েছিলেন, নানার কাছেও টাকা ছিল বেশি, নানা কি করেন ওই এক জোড়া ইলিশ মাছ কিনে ফেলেন। তো যথারীতি বাজার শেষ করে নানা চায়ের দোকানে গিয়ে কিছুটা সময় আড্ডা চাপ দেন।
আলট্রা চার্জ দিতে দিতে কিছুটা রাত হয়ে যায়। দেখা গেছে বাজারের অধিকাংশ লোকই যে যার বাড়িতে চলে গেছে, আর এরই মধ্যে কিছু কিছু দোকানপাটও বন্ধ হয়ে গেছে। নানা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আর নানাকে যেতে হবে ওই রাতু গ্রামের ওইখান দিয়ে। আর নানার যাত্রা পথে ওই ভয়ানক স্থানগুলো পড়ে। শুরুতেই পড়ে ওই ভয়ঙ্কর বাঁশঝাড়টা। নানা চলতে চলতে একটা সময় ওই বাঁশঝাড়ের কাছেও চলে আসেন। আর বাঁশঝাড়ের এই কাছে এসে উনি দেখতে পান যে দুটি বড় আকৃতির বাঁশ এই রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে পড়ে আছে। নানা এই বিষয়টা দেখে বুঝে ফেলেন। নানা তো জানতেন যে এই বাঁশের মধ্যে যদি পা রাখে বা এই বাঁশ ডিঙ্গিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে, তাহলেই এই বাঁশগুলা সপাত করে সোজা হয়ে যাবে, আর তখন ভয়ঙ্কর একটা বিপদ ঘটবে। এই কথা তো নানার জানাই ছিল। নানা তখন উনি কি করেন, ওনার পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে উনি একটা বিড়ি জ্বালান। কারণ উনি জানেন যে বিড়ির আগুনে কোনো জিন বা ভূত কাছে আসতে পারে না। নানা যখনই বিড়ি জ্বালানোর উদ্দেশ্যে ওই ম্যাচ বক্স থেকে একটা ম্যাচের কাঠি জ্বালান, তখনই চটচট শব্দ হয়ে ওই বাঁশগুলা সোজা হয়ে যায়। বাঁশ দুইটা যখন সোজা হয়ে গেল, তখন নানা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়টাও পার হয়ে গেল, কোনো সমস্যা হলো না। এতক্ষণে নানার বিড়িটাও শেষ হয়ে গেছে। নানার বিড়িটা শেষ হওয়ার কিছুক্ষণের পরেই নানা দেখতে পান যে বড় আকৃতির একটা বিড়াল। আর এই বিড়ালের আকৃতিটা বেশ বড়, আর চোখগুলা আগুনের মতো জ্বলজ্বল করছে। বিড়ালের চোখ কিন্তু রাতের বেলা এমনিতেই জ্বলজ্বল করে, কিন্তু সেটা কিন্তু লাল রঙের জ্বলজ্বল করে না। যাই হোক, নানা তো হাঁটতে থাকে, আর বিড়ালটাও ওই যেই পাশে মাছের ব্যাগটা ছিল এই পাশ দিয়ে হাঁটছে। মনে হচ্ছে যেন বিড়াল ওই ব্যাগ থেকে ইলিশ মাছ নিতে যাচ্ছে। নানা এই বিষয়টাকে উনি ভয়ঙ্কর কিছু মনে করে না, মনে করে এটা স্বাভাবিক বিড়ালই হয়তোবা ইলিশ মাছের গন্ধে এখানে আসছে আর ঘুরঘুর করছে। এরপরে নানা বিড়ালটাকে ধমক ধমক দেন, আর নানার ধমক খেয়ে বিড়ালটি মনে হলো পাশ কাটিয়ে চলে গেল। নানা লক্ষ্য করলেন যে বিড়ালটি যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন বিড়ালের লেজার একটি অংশ ওই মাছের ব্যাগের মধ্যে টাচ করলো। তো নানা ভাবেন হয়তোবা এখান দিয়ে যাওয়ার সময় ওই লেজার অংশটা টাচ লাগছে, এটা তেমন কোনো বিষয় নানা মনে করে নাই। যাই হোক, নানা এরপরে খুব স্বাভাবিকভাবেই বাড়িতে চলে আসেন। আর বাড়িতে আসার পরে যেহেতু মাছ আনছে, আর সেই সময় তো ফ্রিজ ছিল না, আর মাছ যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে তো সেই মাছ আর খাওয়ার উপযোগী থাকবে না। সেজন্য তখনকার সময় কিন্তু মাছ ভেজে রাখতে হতো। তো সেই রাতেই নানি ওই মাছগুলোকে ভেজে রাখবেন। আর এইদিকে কি হয়, নানা যখন বাড়ি ফিরছিলেন তখন নানার পাশের বাড়িরই একজন লোক উনি নানাকে বাড়িতে আসতে দেখেন, আর এই কারণে উনিও নানার পিছু পিছু চলে আসেন নানার সাথে গপ্প করবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই পাশের বাড়ির যে নানা আসছিলেন উনি একজন ছোটখাটো কবিরাজ ছিলেন। তো উনি বাড়িতে এসে দেখলেন যে নানি মাছ কাটছে উঠানের মধ্যে বসে বসে। তখন ওই নানা এই নানার উদ্দেশ্যে বললেন, কিরে হাসেম, এই রাতের বেলা মাছ আনছস? তুই শুধরাবি না রে, মনে হয় তুই কোনো একটা বিপদ ঘটাই ছাড়বি। এই হাসেম নানা তখন ওই কবিরাজ নানার উদ্দেশ্যে বলে, আর এসব কিছু না, কত মানুষই তো রাতের বেলা মাছ আনে, সবসময় কি এইসব ঘটনা ঘটে নাকি? এই কথা বলে নানা ওই কবিরাজকে বলে উঠলেন, ওই কবিরাজ তো ওনার বন্ধু স্বরূপ ছিল, ওনাকে বলে উঠলেন, তুই যেহেতু এসে পড়েছিস, আজকে কিন্তু ভাত না খেয়ে আর যাবি না। ইলিশ মাছ ভাজা দিয়ে দুইজনে মিলে গরম গরম ভাত খাবো একসাথে। এদিকে নানু কিন্তু এই ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্নাঘরে চলে গেছেন এটাকে ভালো করে ভাজতে। তো রান্নাঘরে নানি ইলিশ মাছ ভাজছেন, আর এই নানা দুইজন ওনারা উঠানের মাঝেই পিড়িতে বসে আড্ডা দিচ্ছেন। তো নানি ইলিশ মাছ ভাজার এক পর্যায়ে উনি চিন্তা করলেন, দেখি তো মাছটা ঠিকঠাক মতন ভাজা হলো নাকি। এই চিন্তা করে উনি ইলিশ মাছের ওই টুকরার একটা ছোট্ট অংশ ভেঙে উনি মুখে দিয়েছেন। এই নানির রান্নার প্রক্রিয়াটা কিন্তু আবার ওই নানা দুইজন লক্ষ্য করছিলেন, কারণ তারা তো ওই রান্নাঘরের পাশেই বসে আড্ডা দিচ্ছিলেন। আবার একটু পর পর নানিকেও জিজ্ঞেস করছিলেন, কি গো কতটুক হয়েছে নাকি, হইলে দাও দু এক পিস খেয়ে দেখি। তো নানি কিন্তু এতক্ষণ ওনার কথার জবাব দিচ্ছিলেন, কিন্তু ওই মাছের পিসটা খাওয়ার পরে নানা লক্ষ্য করলেন নানি আর তার কোনো কথার জবাব দিচ্ছে না। তো কথার উত্তর না পেয়ে নানা চিন্তা করলেন, কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কে, কথার রাগটা করলো নাকি। এরই মাঝে ওই রান্নাঘর থেকে একরকমের খুটুনাটুর শব্দ হচ্ছিল। এই কারণে নানা একটু ভালো করে ওই নানির দিকে তাকালেন। তখন নানা দেখতে পান নানি তো শুরুর দিকে মাথার মধ্যে ঘুমটা দিয়ে কাজ শুরু করছিল, কিন্তু এখন নানির মাথায় তো ঘুমটা নাই, আর নানির চুলগুলা
এলোমেলো হয়ে আছে। আর নানি মনে হচ্ছে শরীরের শক্তি দিয়ে রান্না করার চেষ্টা করছে। ওই যে পাতিলের মধ্যে খুন্তি দিয়ে মানে রাগের মাথায় যখন এরকম রান্না বাড়া করার চেষ্টা করলে যেরকম ওই রকম। এইটা কিন্তু ওই কবিরাজ আর এই হাসেম নানা দুজনেই দেখছেন। তখন ওই কবিরাজ নানা বলে ওঠেন, হাসেম, কতবার বলেছি রাতের বেলা মাছ না আনতে, আজকে তো মনে হইতেছে কোনো একটা বিপদ হয়েই গেছে। এই কথা বলে ওনারা একটু পাকের ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। আর যখনই পাকের ঘরের কাছে যান তখনই ওই নানি মনে হলো যেমন ঘুরে ওনাদের দিকে তাকালো। আর নানি তাকানোর পরেই ওনারা দেখতে পান যে নানির চোখ দুইটা ভয়ানক লাল, আর দেখে মনে হচ্ছে যেন চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এইটা দেখে তো তারা বুঝে যান যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তো যাই হোক, সাথেই যেহেতু কবিরাজ নানা ছিলেন, উনি ওই রাতের মতো টুকটাক ঝাড়ফুঁক করলেন। তবে উনি ওই নানাকে বললেন যে এইটা আমার দ্বারা সম্ভব না, আমি টুকটাক ঝাড়ফুঁক দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য স্বাভাবিক করেছি, তুই একটা ভালো কবিরাজ দেখা। এসব কথা বলতে বলতেই নানি আবার পাগলামি শুরু হয়ে যায়। উনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চান, আর ওনাকে ধরে ঘরের ভিতর নিয়ে আসলে উনি অনেক পাগলামো শুরু করেন এবং বলতে থাকেন, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব। এরপরে নানির পাগলামি বেড়ে যেতে থাকলে ওনাকে বেঁধে রাখা হয়, কারণ এত রাতে ভালো কোনো কবিরাজের সন্ধান তো পাওয়াও সম্ভব না। তো এরপরের দিন সকালবেলায় নানা কবিরাজের সন্ধানে বের হয়ে যান, একটা কবিরাজকে নিয়েও আসেন, কিন্তু এই কবিরাজও ব্যর্থ হয়ে যায়। এরকম করে বেশ কিছু কবিরাজকে দেখানো হয়, কিন্তু সবাই ব্যর্থ। এই ঘটনার ঠিক 3 দিন পরে উনি একটা কবিরাজের সন্ধান পান ওনার গ্রাম থেকে প্রায় 4-5 গ্রাম দূরে। ওই কবিরাজের নাম ছিল হেকমত কবিরাজ। তো নানা গিয়ে সেই হেকমত কবিরাজকে নিয়ে আসেন এবং হেকমত কবিরাজ বাড়িতে এসে বলেন, এইটারে ছাড়াতে তো অনেক কষ্ট করতে হয়ে পড়ে, তারপরও আমি দেখতেছি কি করা যায়। এই কথা বলে কবিরাজ তার তদবির শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে ওই জিনটা এসে নানির শরীরে হাজির হয়। জিনটা হাজির হওয়ার পরে বলে যে তুমি একে ছেড়ে চলে যাও, এর শরীর ছেড়ে চলে যাও। জিনটি শুরুর দিকে যেতে রাজি হচ্ছিল না, পরে কবিরাজ ভালো করে বোঝানোর পরে জিনটি এক পর্যায়ে রাজি হয়, তবে একটা শর্ত দেয়। শর্ত হলো এই জিনটাকে 3টা বড় বড় ইলিশ মাছ দিতে হবে, আর এই 3টা ইলিশ মাছের পেটের মধ্যে ডিম ভর্তি থাকতে হবে। আর এই ইলিশ মাছ 3টা সেই আমতলা পুকুরে নিয়ে রেখে আসার কথা বলে। এই কথা শুনে নানা তখন সাথে সাথে রাজি হয়ে যায়। আর নানা রাজি হয়ে যাওয়ার পরে ওই জিনটা নানির শরীর ছেড়ে চলে যায়। এরপরে নানা বাজার থেকে 3টা বড় বড় ডিমওয়ালা ইলিশ কিনে সেই রাতে ওই আমতলা পুকুরের কাছে নিয়ে রেখে আসে। এরপর থেকে নানি সুস্থ হয়ে যান, আর নানির সাথে আর এই ঘটনা আর কখনো ঘটেনি। আর ওই কবিরাজ বলেছিলেন ওই রাতে যে রাতে নানা ইলিশ মাছ নিয়ে আসছিলেন, সেই রাতে বিড়ালটা লেজার কিছুটা স্পর্শ ব্যাগের মধ্যে লাগে। মূলত এই স্পর্শের মাধ্যমেই ওই শয়তান মাছকেকো পিচাসটা ওই ইলিশ মাছের মধ্যে এ বাড়িতে চলে আসে আর নানির উপরে শোয়ার হয়। এটাই ছিল ঘটনা। আশা করব ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটি চেপে দিতে পারেন, কারণ নিয়মিত নতুন নতুন ঘটনাগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাকে লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfmbd035@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। তো প্রিয় লিসেনার, আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন এবং আমাদের চ্যানেলের ঘটনাগুলো কেমন লাগছে সেই কথা লিখে জানাতে পারেন। আর আপনারা কি রিলেটেড বা কেমন ঘটনা শুনতে চান সেই কথাও আপনারা জানাতে পারেন। তো আপনারা সবাই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান। আর আজকের মতো এই পর্যন্তই ছিল, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, ভূত এফএমবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।